নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এতটা ব্যস্ততা হঠাৎ করেই এসে গেছে যে অনেক দিন বাদে আপনাদের সামনে আসলাম। প্লিজ কিছু মনে করবেন না আপনারা, কারণ আপনারা অনেকেই আছেন যারা আমাকে খুব ভালোবাসেন, তারা রীতিমতো ওয়েট করেন যে আমি ঘটনা বলবো। তো স্বাভাবিক ব্যাপার, সেখানে আমার এতদিন বাদে আসাটা একটু খারাপই, একটু কেন বেশ অনেকটাই খারাপ দেখায়। তো কি করব বলুন, হঠাৎ করে একটু ব্যস্ততা এসে গেছিলো। যাই হোক, আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, ঘটনাটি কি বলবো, ভৌতিক বলবো না অলৌকিক বলবো বুঝতে পারছি না, কিন্তু হাড় হিম হয়ে যাওয়ার মতো একটি ঘটনা। এবং যার ঘটনা বলতে চলেছি তার কিন্তু কিছু ঘটনা আপনাদের শুনিয়ে দিয়েছি অলরেডি। ওর মানে আমার সেই ভাইয়ের নাম হচ্ছে প্রলয় কান্তি দাঁ বা প্রলয় দাঁ বলতে পারেন। ও থাকে কোলাঘাটে। তো ওর দুটো ঘটনা আমি জাস্ট কিছুদিন আগেই কিন্তু শেয়ার করেছি। তো সেখানে আপনারা খুব ভালো বলেছেন, ওর ঘটনাগুলো আপনাদের খুব ভালো লেগেছে। এবং ও আমাকে 3টে ঘটনা পাঠিয়েছিল, ছোট ছোট দুটো পাঠিয়েছিল, আর এই ঘটনাটা একটু বড়। তো আজকে সেই ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি। তো প্রলয় আগে ওর যে জব প্রোফাইল ছিল, যেখানে ও কাজ করত, সেটি হচ্ছে টেলিকম ইনফ্রা, এই সেক্টরে ও কাজ করত। এবার ব্যাপার হচ্ছে যে ও যেটা বলেছে যে এই ঘটনাটি যেটা এখন আপনারা শুনছেন সেটি কিন্তু ওর মানে নিজে চাক্ষুষ করা বা নিজের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ও বলছে না যে ও নিজে দেখেছে। ওকে এই ঘটনাটি জানিয়েছে ওর এক সিনিয়র কলিগ বা দাদা বলতে পারেন। তিনি জানিয়েছেন ঘটনাটি ও শুনেছে 2010-এর মোটামুটি ওই ধরে নিন মে জুন মাস নাগাদ এই ঘটনাটি ও জানতে পারে। তো এটি, এই যে টেলিকম ইনফ্রা বললাম, এটি একটি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কন্ট্রাক্টর কোম্পানি। টেলিকম টাওয়ারে যে অ্যান্টেনা বা সার্ভার যে ব্যাপারগুলো থাকে সেগুলো বা টেলিকমিউনিকেশনের ইকুইপমেন্ট ইনস্টল করা, এই কাজগুলো কিন্তু ওদের করতে হতো। যে অঞ্চলে কন্ট্রাক্ট পেত সেখানে নেটওয়ার্ক সেট করত, বা আপনার ভোডাফোন বা এয়ারটেল এই নেটওয়ার্কের কাজগুলো তখনও করত। আচ্ছা, ও তখন মানে এই প্রলয় তখন বর্ধমানের, ওর অফিস ছিল বর্ধমানে। তো ওখানে একজন তো ম্যানেজার আছেন, আর যিনি ডেপুটি ম্যানেজার আছেন উনি একদিন ওকে ডেকে বলল যে প্রলয়, তোকে কিন্তু ওই পুরুলিয়ায় মানে বান্দোয়ানে যেতে হবে। ওখানে একটা কিছু কাজ আছে, কাজটা হচ্ছে আর কিছুই নয়, মাইক্রোওয়েভ লিঙ্ক এস্টাবলিশড করতে হবে। তো এবার আপনারা অনেকেই হয়তো জানবেন, আমার এ বিষয়ে আমি পুরোপুরি অনভিজ্ঞ, যে কারণে আমায় কিছুটা দেখে, আর ও যতটা ইলাবোরেটলি বলেছে ব্যাপারটা, কারণ ও এই সেক্টরে কাজ করেছে, আমি এটা কখনোই বলতে পারবো না। আমি যতটুকু আমার এই ক্ষুদ্র বুদ্ধি দ্বারা বুঝেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে টাওয়ারগুলো কি হয়, যখন আমরা বিশেষ করে যারা আমরা মোবাইল ইউজ করি, সেক্ষেত্রে টাওয়ারগুলো এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে মানে তরঙ্গ যাওয়া যেটা বলতে পারি, সেইভাবে ওই মাইক্রোওয়েভ লিঙ্ক দিয়ে মানে ওইভাবে কমিউনিকেশনগুলো করা হয়। তো এবার যেটা হচ্ছে যে ওই পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কাছে জায়গাটা হচ্ছে, ও যেটা বলেছে যে জায়গাটার অ্যাকচুয়ালি নামটা আমি আপনাদের বলবো না, আর ও সেটা আমাকে বলেনি। মোটামুটি বলতে পারি দুয়ারসিনির কাছে, দুয়ারসিনি একটা ঘোরার জায়গা। তো দুয়ারসিনির কাছে কিন্তু ওকে যেতে হবে। তো ওখানে দুটি টাওয়ার আছে 5 কিলোমিটার দূরত্বে। সেই টাওয়ার দুটির মধ্যে ওই কানেকশান করা, যেটা আর কি মাইক্রোওয়েভ লিঙ্ক এস্টাবলিশড করা, সেটা করবার জন্য ওকে যেতে হবে। তো
তো ভালো কথা। ওর কাছে ব্যাপারটা মানে ও যেটা বলেছে যে এর থেকেও দূরে দূরে ও কাজ করেছে, কাজে ওর কাছে ব্যাপারটা খুবই মানে সহজ একটা কাজ। ও যেটা বলেছে যে আমি ভাবলাম যে এত সহজ কাজ, সেক্ষেত্রে আমার হয়তো হাফ বেলা বা হয়তো দেড় বেলা এরকমই লাগতে পারে, এর বেশি কিন্তু সময় লাগবে না। তো ও একটা মানে যেহেতু পরদিন ভোরবেলাতে যেতে হবে বান্দোয়ানে, তো ও একটা মাথার মধ্যে একটা কি বলবো একটা ছক কষে নেয় যে ওর যে কলিগ যে ইঞ্জিনিয়ার তাকে নেবে না, দু একজন টেকনিশিয়ান এখান থেকে নিয়ে নেবে, আর পুরুলিয়ার যে সাইট অফিস থেকে ওখান থেকে দু একজনকে নিয়ে নেবে, এটাই মানে একটা চিন্তাভাবনা স্তরে রাখে। এবার ওখানে ওদের একটা ক্যান্টিন মানে অফিস ক্যান্টিন যেমন থাকে, যে ওখানে চা ফা যেমন পাওয়া যায়, দুপুরবেলা ইচ্ছা হলে ভাতটা তো খাওয়া যায় এরকম। তো ওইখানে গিয়ে একটা চা ফা নিয়ে বসে বসে ওই সবাইকে গল্প করছে, মাইক্রোওয়েভ লিঙ্ক এস্টাবলিশ করতে হবে এরকম গল্প করছে, যে ওই বান্দোয়ান ফান্দোয়ান এরকমভাবে উচ্চারণ করছে। করতে করতে ওখানে এই যে যার মুখ থেকে আমি শুরুতে বললাম ওর একজন কলিগ মানে সিনিয়র কলিগ বা দাদা, ওনার নাম, উনি হচ্ছেন উড়িষ্যার মানুষ, ওনার নাম হচ্ছে প্রশান্ত জেনা। হ্যাঁ, তো ওনার ওই ইয়ের থেকে ওর থেকে প্রলয়ের থেকে কিন্তু 3-4 বছরের তিনি সিনিয়র। এবার প্রলয় যেটা বলেছে যে প্রাইভেট সেক্টরে 3-4 বছরের সিনিয়র মানে অনেকটাই সিনিয়র। তো উনি সিরিয়াস মুখ করে ওখানে এসে দাঁড়িয়েছে, বলেছে কি ব্যাপারে, কি বলছিস, কোথায় কোথায় যেতে হবে? বলে কালকে ভোরবেলা যাচ্ছি পুরুলিয়াতে বান্দোয়ানে যাব। তো বলছে যে উনি ফট করে বলছে যে ও মাইক্রোওয়েভ লিঙ্ক, তখন বলছে যে হ্যাঁ, তখন বলছে যে ঠিক আছে তুই চা খা, মনে হচ্ছে তোকে যেতে হবে না, বলে উনি চলে যাচ্ছেন। এবার তো প্রলয় তখন বলছে যে সে কি কথা, আমায় যেতে হবে না মানে, আরে আমাকে যেতে দাও, যেতে না দিলে আমি কাজ শিখবো কি করে। ও তখন এইটা মানে বলেছে, তখন বলছে ঠিক আছে আমি আসছি ঘুরে, তুই বস চাটা খা, আমি আসছি। তো যাই হোক, এবার তো মনে মনে চা খেতে লাগছে, কিন্তু মনে মনে একটা বিরক্তি যে দেখেছো প্রশান্তদা আমাকে কাজটা করতে দেবে না, তার মানে কি নিজে কাজটা করবে। এবং এত ভালো একজন ইঞ্জিনিয়ার উনি, ওনাকে যত মানে টাফ যে কাজগুলো, খুবই টাফ কাজগুলো বা চ্যালেঞ্জিং কাজগুলো, সেগুলো কিন্তু ওনাকে দিয়েই করানো হতো। তো প্রলয় একটু মুশড়েই পড়ে যে দেখেছো আমি তো কাজটা শিখতে পারতাম, হোক কঠিন কাজ আমি তো শিখতে পারতাম, আমাকে করতে দেবে না প্রশান্তদা, এই নিয়ে মানে একটা স্বাভাবিক যেটা হয়। তো একটু বাদে প্রশান্তদা ফিরে আসে, এসে চা সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে বসে এবং বসে বলে যে যাক খুব তোকে এবার এ যাত্রায় তোকে খুব বাঁচিয়ে দিলাম। তখন প্রলয় বলে তার মানে? তো এবার তো ওই ভদ্রলোক মানে ওই প্রশান্তদা উনি বলেন যে আর একটা কথা বলে রাখি, ওদিন তো প্রলয় পুরো প্রশান্তদাকে যা বলেছে আমি আজকে ল্যাদ খাবো, কালকে ভোরবেলা বেরিয়ে যাব, আর প্রশান্তদারও কিন্তু ওই দিন কোনো কাজ ছিল না আর কি। তো প্রশান্তদা তখন এসে বসে ওই তো বললাম চা সিঙ্গারা নিয়ে এবার বলে চল তাহলে, তুই কি ওই সাইট বা ওই টাওয়ার সম্পর্কে কি কিছু জানিস? তখন বলে না আমি তো কিছু জানি না। তখন তো বলে যে খুব জোর তোকে বাঁচিয়ে দিলাম, তখন বলে চল তোকে একটা গল্প বলি। তো ও যেটা আমাকে জানিয়েছে যে আমি খুব মানে গল্পবাজ লোক যাকে বলা যায় প্রলয়, বলছে যদি কোথাও গল্প পাই, আমি গপ্প মানে পুরো এইভাবে বলেছে যে আমি গপ্প শুনতে খুব ভালোবাসি, এবং সেই গপ্পের মধ্যে একটু যদি কোনো রকম একটা রহস্য বা অলৌকিক এই ব্যাপারগুলো থাকে ও খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে। তো ও তখন বলছে যে আমি আরও এক কাপ চা নিয়ে তো এসে বসি, যে এবার তাহলে শুনি কি ব্যাপারটা। তখন ওই প্রশান্তদা বলেন যে ওই যে সেলটা মানে ওই যে টাওয়ারের কথা বলছি, যেখানে ও যাওয়ার কথা ওর মাইক্রোওয়েভ লিঙ্ক এস্টাবলিশ করতে, ওই টাওয়ারে ওই সেলটাতে 3-4 বছর ধরে ওটাকে অ্যাক্টিভ করা যাচ্ছে না।
হ্যাঁ, তো তখন প্রলয় বলে কেন, কোনো পাওয়ার ইস্যু আছে বা আর্থিংয়ের কোনো সমস্যা বা অনেক সময় লোকাল কোনো ইস্যু থাকতে পারে। তখন উনি বলেন না, এই সব কোনো ইস্যু নেই, কিন্তু একটা অদ্ভুত ইস্যু আছে। তো যেটা হচ্ছে, বলছে বছর 3 আগে যখন ওই মানে এই টাওয়ারটাকে আর কি চালু করার চেষ্টা করা হয়, তখন কিন্তু বর্ষাকাল ছিল। তখন একজন টেকনিশিয়ান ওই কাজ করার সময় কিন্তু বাজ পড়ে ওনার মৃত্যু হয়। আচ্ছা, তার কিছুদিন বাদে আবার একজন টেকনিশিয়ান তিনি কাজ করতে যখন যান, তখন ওখান থেকে একটা মানে বিষধর সাপ বেরিয়ে তাকে বাইট করে এবং তার ওই হাতটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয়। তো পরপর এরকম দুটো ইনসিডেন্ট কিন্তু ঘটে যায়। এবার ব্যাপার হচ্ছে, যে টাওয়ারটা নিয়ে আমি কথা বলছি, এরকম পরপর পরপর একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার, ওই যে 5 কিলোমিটার দূরে দূরে ও যেটা বলছে প্রলয়, তো এইভাবে কানেকশানগুলো তো একটা একটা টাওয়ার দিয়ে পাস করে বলা চলে, আমার বুদ্ধিতে আমি যা বুঝছি আমি বলছি। তো ব্যাপার হচ্ছে যে এই টাওয়ারটি, যে টাওয়ারে প্রলয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগের টাওয়ার পর্যন্ত কিন্তু সবটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। সেখানে এই সমস্ত যেগুলো বসাবার মাইক্রোওয়েভ লিঙ্ক টিঙ্ক সমস্ত করা হয়ে গেছে, সেখানে মানে পরিষেবা একদম সচল হয়ে গেছে। কিন্তু যেহেতু এই টাওয়ারটিতে কাজ করা যাচ্ছে না, ফলে এর পরের যে টাওয়ারগুলি সেগুলো অ্যাক্টিভ করা যাচ্ছে না। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এই ঘটনার প্রায় বছরখানেক পরে ওই প্রশান্ত জেনা, মানে প্রশান্ত দা যিনি আছেন আর কি, ওনাকে কোম্পানি বলে যে তোমাকে ওখানে যেতে হবে এবং ওখানে গিয়ে ওই মাইক্রোওয়েভ, ওখানে অলরেডি মাইক্রোওয়েভ উঠিয়ে দেওয়া আছে এবং তার পুরো মানে নিচ অবধি ফেলা আছে। তো প্রশান্ত দাকে কাজ দেয়। এবার ওই কিছুই নয়, কাজটা হচ্ছে ওই যে মাইক্রোওয়েভ লিঙ্ক করানো, ওইটাই কাজ। তো বলছে যে এবার ওখানে প্লাস্টিক ফাইবারের ঘর থাকে, হ্যাঁ, বা যেটাকে ওরা ওদের টার্ম হচ্ছে যেটাকে শেল্টার বলা হয়। তার মধ্যে মাস্ক থাকে, তারপর সার্ভার, বিভিন্ন রকম যন্ত্রপাতি, এগুলো তো থাকেই। আর ঘরের পাশে থাকে একটি ডিজি বা ডিজেল জেনারেটর। আর কোনো কোনো সাইটে আবার বাথরুমও থাকে, সেটা আর কি সোহাগা হয়ে যায়। এবার গার্ড যিনি আর কি ওখানে থাকেন, পুরো সাইটের যে দায়িত্বে থাকে, যে গার্ড থাকে, সাধারণত জমির মালিক বা স্থানীয় কোনো মানুষকেই কিন্তু এই দায়িত্বে রাখা হয়। দেখুন, আমরা কত কিছু মানে এই ঘটনাটা থেকে জানছি, কারণ এগুলো আমারও সত্যিকারই একদম এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাও ভালো বলতে পারছি না, কারণ ও যতটা আমায় বুঝিয়েছে অতটা বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এবার মাইক্রোওয়েভ, সেই এই প্রশান্ত দাকে যেটা করতে হবে, যে ভারী মাইক্রোওয়েভ অ্যান্টেনা, তো ওটাকে তোলা হবে, মানে তুলতে হবে। এবার ওটাকে দেখতে ছোট লাগলেও ওর ডায়ামিটারটা প্রায় হাফ মানুষ সমান হয়ে থাকে। তা ওখানে গিয়ে ওটাকে অন করে দিতে হবে। তো এবার কি হয়েছে, ও এই কাজটা খুবই তুচ্ছ একটা কাজ, যে ওই ভারী ওটাকে টেনে তুলে দিতে হবে আর অন করে দিতে হবে, এই হচ্ছে কাজ। তো সেই কারণেই হয়তো অন্য কোনো প্রজেক্টের কোনো কাজ ছিল বা কিছু, সঠিক ও বলতে পারেনি, প্রচুর ল্যাথফাত খেয়েছে হয়তো, এইরকম করে করে উনি যখন গিয়ে পৌঁছেছেন তখন কিন্তু সন্ধেবেলা কিন্তু উনি গিয়ে পৌঁছান এবং গার্ডকে কিন্তু উনি ফোন করেন। ফোন করলে তখন বুঝতেই পারছেন গার্ড এসে যায়। তো গার্ড আসার পর গার্ড ছুটে এসে একটু চা ফা এগুলো যেমন এনে দেওয়ার কথা এনে দেয় এবং রাতের খাবারটাও কিন্তু এনে দেয়। এবারে ঠিক আছে, এবার মোটামুটি এইবার কিন্তু কিছুক্ষণ বাদ থেকে গার্ড গাঁই গুই শুরু করে যে আমি তো চলে যাব। তখন এবার কিন্তু ওই প্রশান্তদা একটু ডাউট তৈরি হয়। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, প্রশান্তদার একজন
প্রিয় টেকনিশিয়ান তিনি তিনি কিন্তু সাথে গেছেন। এবার প্রশান্ত দা বলে, কেন তুমি চলে যাবে কেন? আপনার তো এখানে থেকে যাওয়ার কথা, আপনি কেন চলে যাবেন? আর সত্যি কথা এটা, প্রলয় যেটা বলেছে যে যখন এনারা গিয়ে যখন কাজ করে ওখানে সাইটে, তখন কিন্তু গার্ড থাকে সব সময়। তো বলছে মাঝে মধ্যে ব্যতিক্রমও ঘটে, কিন্তু সাধারণত কিন্তু থাকার নিয়ম। তো তখন বলছে যে না স্যার, আমার তো এরকম বাড়িতে মা অসুস্থ, আমার অনেক দূর বাড়ি, হ্যানা ত্যানা বিভিন্ন রকম গাঁইগুই শুরু করেছে। মোটামুটি 7টার সময় কিন্তু সন্ধ্যে 7টা নাগাদ গার্ড কিন্তু চলে গেছে। এবার ওরা যাই হোক, এবারে ওরা ঠিক করেছে যে আমরা এক কাজ করি, আমরা অ্যান্টেনার পাওয়ারটা একটু চেক করে নিই, হ্যাঁ, তারপরে রাত্রিবেলা তো কিছু করা যাবে না, সকালবেলা লিঙ্ক করে দেবো। অ্যাকচুয়ালি এই জায়গাটায় প্রলয় অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু আমার মস্তিষ্কে সেই এত কিছু ঢোকেনি, মানে আমি রাখতে পারছি না, যে কারণে আমি মোটামুটি যাতে আপনাদের বোঝাতে পারি সেইভাবেই বলছি। তো যাই হোক, ওরা কি করেছে, কিছুক্ষণ ওই চেক টেক করে দেখে নিয়েছে, হ্যাঁ পজিশন একদম ঠিকঠাক আছে, কেবল ফেলা আছে, হ্যাঁ সবটুকু ওকে আছে। তখন ওরা ওই খাবার দাবার খেয়ে টেয়ে ওই সিনেমা দেখছে, মুভি দেখছে। এবারে এই যখন ওই মোটামুটি 8টা মতো বাজে, তখন হঠাৎ করে ওদের কানে ঝিঝি ডাকলে যেরকম হয়, ঝিঝি পোকার ডাক যেরকম হয়, সেরকম একটা আওয়াজ ভেসে আসছে। আরেকটা কথা এবার বলি, এই যে টাওয়ারটা, এটা কিন্তু একটা পাহাড়ের একদম গা ঘেঁষে এই টাওয়ারটা, এবং জায়গাটা খুব আইসোলেটেড। ফলে কি হচ্ছে, ওখানে দূরে দূরে যে অনেক দূর পর্যন্ত মানে জনমানবহীন বলা যেতে পারে, যে প্রচুর জঙ্গল তা নয়, ঝোপঝাপ এরকম রয়েছে, আর মানে খুব ফাঁকা এরিয়াটা, হ্যাঁ। তো সেখানে এই দুটো মানুষ তো রয়ে গেছে, গার্ড তো চলে গেছে। তো যখন রাত 8টা বাজে, তখন কিন্তু ঝিঝির ডাকের মতো একটা ডাক ওদের কান অবধি এসে পৌঁছায়, এবং ওরা যেন ফিল হয় ওদের যে ঝিঝির ডাক কখনো মনে হচ্ছে, কখনো যেন আওয়াজটা একটু অন্যরকম লাগছে। তো এরকম তো 8টা সাড়ে 8টার সময় তো এটা শুরু হয়েছে। তো এবার জঙ্গলে কত রকম আওয়াজ হয়, ব্যাপারটাকে পুরোপুরি এরা ইগনোর করেছে। আচ্ছা, আমি একটা জায়গা ভুল বলেছি, এরা কিন্তু তখন অবধি রাতের খাবার খায়নি। তো মিনিট 15-20 এরকম হলো, ওরা তো মুভি দেখছে, দেখতে দেখতে এবারে ওটা কিন্তু থেমে গেল। আর আরেকটা কথা, ওরা কিন্তু মানে লক্ষ্য করেছে, যেহেতু একদম পাণ্ডব বর্জিতই এলাকা বলা চলে, সেই লাস্ট টাওয়ার সেই 5 কিলোমিটার দূরে। তো ফলে কি হচ্ছে, যে ওই যে আওয়াজটা, ঝিঝির যে আওয়াজটা, নর্মাল বনে জঙ্গলে যে ঝিঝি ডাকে, সেটা কিন্তু হচ্ছে। কারণ এই যে প্রশান্তদা, উনি কিন্তু একটা কথা বলেছেন, যে ওই সময়টা বলছে যে একদম মানে প্রচণ্ড যে গুমোট গরম সেটাও নয়। আবার উনি আরেকটা কথা বলেছেন, যে পুরুলিয়ায় তখন হচ্ছে গাছপালা সব সবুজ, হ্যাঁ, ঘাসের গায়ে জল লেগে লেগে রয়েছে। তা প্রলয় যেটা বলেছে, যে মনে হচ্ছে ওটা জাস্ট হয়তো বর্ষা পেরিয়েছে এই সময়টা, কারণ পুরুলিয়া সবুজ মানে, আর ঘাসের গায়ে যেহেতু বলছে, গাছপালার গায়ে জল, সেহেতু বর্ষা হয়তো জাস্ট পেরিয়েছে, আর ওই জন্যই অত যে একটা গুমোট গরম সেটাও নেই। আর কারণ হচ্ছে কি, এই যে শেল্টার যে ঘরগুলো রয়েছে, আর এই টাওয়ারটা যেখানে, সেখানে কিন্তু ওদের আবার বাথরুম ওয়াশরুমও রয়েছে। তো এই ঘরগুলোতে জানলা থাকে না, জানলা থাকে না, একটা সেফটির কথা চিন্তা করে জানলা থাকে না। আর 2 নম্বর হচ্ছে যে কোনো রকম ইনসেক্ট বা বলুন বা সাপ খোপ এই ব্যাপারগুলো যাতে না ঢোকে, এই কারণেও জানলা রাখা হয় না। কিন্তু প্রলয় যেটা বলেছে, যে আলটিমেটাম কিন্তু সব কিছুই ঢোকে, ইঁদুরও সেই মাটি খুঁড়ে গর্ত করে, ওই জন্য বলছে এই শেল্টারগুলো অনেক সময় নিচে কাঁটা তারের বেড়া দিয়ে তার উপরেও একটু উঁচু করে তৈরি করা হয়। তো ওরা তো ওখানে রয়েছে। এবার রাত্রে খাওয়া দাওয়া শেষ করে
এবার যখন আর কি খাওয়া দাওয়া জাস্ট শেষ হয়েছে, আবার কিন্তু এরকম শব্দটা শুরু হয়েছে। এবার কিন্তু এরা ফিল করছে শব্দটা নর্মাল যেরকম ঝিঝি ডাকছে সেটা তো ডাকছেই, কিন্তু এটা কোনো ঝিঝির ডাক নয়, এটা হচ্ছে কোনো একটা মনে হচ্ছে উলুর আওয়াজ। যেমন আমরা উলু দিই না মুখে আওয়াজ করে, সেরকমভাবে উলু দেওয়ার মতো আওয়াজ। যেমন মনে করুন পুজোর সময় কি করে যে আমরা আওয়াজ করি, সেই রকম একটা আওয়াজ। এবং সেই আওয়াজটা এবার ওরা ফলো করে যে মনে করুন 100 জন যদি উলু দেয় বা তার বেশি সংখ্যক মানুষ একসঙ্গে উলু দেয়, দেখবেন কত সেই সমবেত আওয়াজটা কি প্রচণ্ড হতে পারে। সেটা কিন্তু যেন মানে বহু দূরে এই এত জন মিলে যেন একসঙ্গে উলু দিচ্ছে। এবার তো এরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে স্বাভাবিক ব্যাপার, এই মানে একটা পাণ্ডব বর্জিত এলাকা, জঙ্গল, পাহাড়, এর মধ্যে এতজন উলু দেবেই বা কেন? এটা একটা অদ্ভুত ব্যাপার না? তো এরা তো আতঙ্কে পুরো কাঁটা হয়ে যায়। কিন্তু আওয়াজটা বহু দূর থেকে আসছে মনে হয়, কিন্তু আওয়াজটা চতুর্দিক থেকে আসছে। এই নয় যে কোনো একটা দিক থেকে লক্ষ্য করে আওয়াজটা আসছে, কারণ এই যে ঘরটা বললাম তো কোনো জানলা নেই, কিন্তু এর চতুর্দিকে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো দিয়ে তো আওয়াজটা পাচ্ছে এরা, তার দ্বারা কিন্তু এরা বুঝতে পারছে আওয়াজটা কোনো একদিক থেকে না, চতুর্দিক থেকে আসছে। এবং অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে যখন এই আওয়াজটা হচ্ছে তখন কিন্তু জঙ্গলের যে একটা নিজস্ব আওয়াজ আছে, রাত্রিবেলা একটা নিজস্ব আওয়াজ, রাত পাখি দের আওয়াজ আছে, বিভিন্ন কীট পতঙ্গ, সরীসৃপ, যাই হোক, এর যে একটা আওয়াজ, সেই মানে বন্য প্রাণ, রাত্রিবেলা তো বন্য প্রাণ জেগে ওঠে, সেইটা কিন্তু এই যখন উলুধ্বনি শুরু হচ্ছে তখন কিন্তু এটা টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। এবং ওরা কিন্তু ফলো করছে যে আস্তে আস্তে ক্রমশ ক্রমশ আরও কাছে আরও কাছে আস্তে আস্তে কিন্তু এই উলুধ্বনি এগিয়ে আসছে। ওরা তো ভাবছে যে এবারে ওরা চিন্তাভাবনা করছে যে ডাকাত আসছে, কারণ এই রকম পাণ্ডব বর্জিত এলাকায় কি করে হবে, এত জন এত লোক আসবে কোথা থেকে? এরা ডাকাত দলই আসছে বা ডাকাত আসছে, মোট কথা এটাই ভেবে নিয়েছে। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয়। এরকম পুরো চতুর্দিক অন্ধকার, তার মধ্যে যদি এরকম এতজন মানুষ এরা তো ভাবছে মানুষ না, উলু দিতে দিতে আসে, তাহলে স্বাভাবিক ব্যাপার যে কেউ এটা মানে ভয় পেয়ে যাবে। তো এরা প্রচণ্ড ভয় তো মানে ঠকঠকিয়ে কাঁপছে। আর ওরা সেই মানে বলছে যে কান চাপা দিয়েও সেই উলুর আওয়াজ আটকানো যাচ্ছে না, এত সাংঘাতিক সেই আওয়াজ। তো যাই হোক, এবার কানের মধ্যে মানে ইয়ার প্লাগ গুজে তারপরে ল্যাপটপে সিনেমা দেখার চেষ্টা করছে, মনটাকে এদিক ওদিক ঘোরাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মানে ভয় দূর করা যাচ্ছে না, এতটা দুজনে ভয় পাচ্ছে। এবার ডাকাত আসছে যখন এরা শিওর হয়ে যায় যে না এটা ডাকাত আসছে, ডাকাতি করতে, মানে ওখানে দামি জিনিসপত্র সব রয়েছে এবং প্রত্যেকটা টাওয়ারের চারপাশ দিয়ে একটা বেড়া মতো দেওয়া থাকে, সেই বেড়ার ভেতরে অনেক অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রয়েছে, অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে, এই তো বললাম অ্যান্টেনা ফ্যান্টেনা এগুলো রয়েছে। এবার এরা তো ভাবছে যে ওইগুলো নিতে আসছে না কি করতে আসছে, তা ওই রকম শেল্টারে সাধারণত আলো কিন্তু নেভানো হয় না, কারণ শেল্টার হয়তো ছোট জায়গা, আমি জানি না, আমি আন্দাজ করে বলছি, ওখানে প্রচুর কারেন্টের জিনিসপত্র থাকে, শর্ট সার্কিট হতে পারে আলো নেভাতে গিয়ে বা কিছু, ওই জন্য নেভানো হয় না সাধারণত। কিন্তু এরা দুটো প্রাণ, এরা কি করবে, ওরা দুজনে কি করেছে, ওই লাইটটাকে নিভিয়ে ওরা তো জড়সড় হয়ে চুপচাপ করে বসে আছে। এরপরে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিন্তু আবার কিন্তু স্টপ হয়ে গেল, আবার 1-1.5 ঘন্টা বাদে আবার এবার শুরু হলো। এবার যে শুরু হলো এমন জোরে উলু,
বললাম তো, সে কান চাপা দিয়েও সে আওয়াজ মানে বন্ধ করা যাচ্ছে না। এবং উলুর একটা নর্মাল উলু দেওয়া তার যে একটা আওয়াজ, সেটা নয়, এটা হচ্ছে যেন একটা প্রলয় যেটা বলেছে, যেটা প্রশান্ত ওকে জানিয়েছে, যে উলুর একটা এরকম তরঙ্গ বা ঢেউ তৈরি হচ্ছে যেন, এবং সেটা এসে পৌঁছেছে কিন্তু ওই টাওয়ারের মানে বেড়া যে দেওয়া আছে সেই বেড়ার বাইরে, বা বেড়ার বলা যেতে পারে ভেতরে। কারণ ওরা কিন্তু ওই যে জিনিসপত্রগুলো যেগুলো ওখানে রাখা আছে, ওই অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, এগুলো ঠং ঠাং ঠুক ঠাক এইগুলো কিন্তু আওয়াজ পাচ্ছে শুধু নয়, ওদের ওই যে ফাইবারের যে ওই যে শেল্টারটা, তার দেয়ালে যেন মনে হচ্ছে হাত দিয়ে কেউ দেয়ালকে থাবড়াচ্ছে, থাবড়ালে যেরকম আওয়াজ হয় সেই রকমভাবে আওয়াজ হচ্ছে। বলছে যদি এই উলুর আওয়াজটা না পাওয়া যেত তাহলে হয়তো ওরা ভাবতো যে কোনো বন্য প্রাণ, কোনো শেয়াল বা কিছু জাতীয়, মানে যেহেতু বন জঙ্গল পাহাড় এর এরিয়া এসছে, কিন্তু যেহেতু উলুর শব্দটাও কানে যাচ্ছে, মানে মারাত্মক একটা কি যে ভয় ওই রাত্রিবেলা, ওই মানে পাণ্ডব বর্জিত ওই একটা পাহাড়ি জঙ্গল, মানে জায়গায়, ফাঁকা জায়গায়, সেইখানে বসে এই দুটো মানুষের কথা খালি চিন্তা করুন। তো একটা সময় কিন্তু ওই উলু দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়, এবং সারা রাতের মধ্যে কিন্তু আর এরকম সমস্যা কিন্তু তৈরি হয়নি। তো ওরা সারাটা রাত দুজনে মিলে তো জেগে কাটিয়েছে, এবং ভয়ের চোটেই বলুন আর টেনশন দূর করতেই বলুন 2-3 কাপ চাও খেয়ে নিয়েছে, এবং নিজেদের মধ্যে ওরা ডিসাইড করে নিয়েছে যে ভোরের প্রথম সূর্যের কিরণের সাথে সাথে ওরা ওদের কাজটুকু করে ওরা এখান থেকে একদম মানে দুধ দাঁড়িয়ে ভাগবে। কারণ সন্ধে অবধি এখানে কোনোভাবে কাটানো যাবে না। তো সেই কথা মতো যেই আর কি ভোরের আলোটা ফোটে, এই 5:30 মতো বাজে, 5টা 5:30 মতো বাজে, তো ওরা মানে নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিল যে নিচে কম্পিউটারে ওরা দেখে নেবে, কিছু ব্যাপার আছে, অন টন করার ব্যাপার আছে, ওটা দেখে নিয়ে ওরা একজন নিচে থাকবে আর একজন টাওয়ারের ওপরে যাবে, গিয়ে কাজটুকু করে নিয়ে ওরা চলে যাবে। কিন্তু যেহেতু তখনও 5:30, মানে বুঝতেই পারছেন 5টা 5:30, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। এবার এরা তো মানে খুব টেনশনে পড়ে গেছে। যে নিচে থাকবে সে নিচে একা থাকতে পারছে না, যে তাহলে ওই শেল্টারের দরজা খোলা রাখতে হবে, যে আবার চতুর্দিক থেকে কি কোথা থেকে কি হয়, তাহলে ছুটে ওর মধ্যে ঢুকে যাবে, কিন্তু যে ওপরে থাকবে সেও একা পড়ে যাবে। তখন এরা ঠিক করে যে না, ঠিক আছে, শেল্টারের দরজা খুলে আমরা ওইখানে ল্যাপটপটা মানে সেট টেট করে রাখবো, ল্যাপটপকে রেখে তারপরে আমরা দুজনেই ওপরে উঠবো। তা সেই কথা মতো এরা তো দুজনেই ওপরে উঠতে থাকে। এবার প্রলয় যেটা বলেছে যে ধরে নিন একটা মোটামুটি, ও একটা অ্যাপ্রক্স বলেছে, ও বলছে আমি সঠিক জানি না, 30 মিটার একটা উচ্চতার একটা টাওয়ার। এবার ওরা মোটামুটি যখন 25 মিটার পর্যন্ত উঠেছে, এবার তখন ওদের কানে পুনরায় কিন্তু সেই উলুধ্বনি ভেসে আসছে। এবার উলুধ্বনি দেওয়ার যে আওয়াজটা ঠিক অর্গানাইজড নয়, এটা উলু 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 এরম করে যেন ভেসে আসছে। এবার তোরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কারণ হচ্ছে ওপরে মনে করুন এই যদি টাওয়ার হয়, এই পাহাড়, ঠিক আছে, পাহাড়ের ওপর দিয়ে সূর্যালোকটা তখন ওই টাওয়ারের মাথায় এসে পড়েছে, ঠিক কথা, কিন্তু ওই ভোর 5টা 5:30টায় নিচের জায়গাটা তো পুরো অন্ধকার। এবারে সেই জায়গাটায় ওরা যখন মানে ওই প্রশান্তদা এবং ওনার ওই টেকনিশিয়ান ওরা যখন নিচের দিকে তাকায়, তখন ওরা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। ওরা দেখতে পায় যে কালো কালো মতো দেখতে, মানুষের মতো অবয়ব, অথচ স্বচ্ছ। এদিকে রংটা কালচে কালচে, কিন্তু স্বচ্ছ, সেটা একটা মানুষের মতো অবয়ব, যাদের কিন্তু মানে এলইডি লাইটের মতো দুটো চোখ রয়েছে, এবং তাদের মাস রয়েছে, অর্থাৎ ভর রয়েছে।
তারা বাতাসে ভর করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা যখন মনে করুন কোনো একটা এন্টিটি দেখি, তখন আমরা কি দেখি, যে সেটা একটা বাতাসের মতো, তাই তো? আমরা অনেক জায়গায় অনেক বই পুস্তকে আমরা পড়ি যে একটা হাওয়ার মতো দেখলাম, বা একটা জমা কুয়াশার মতো দেখছি, এরকম। কিন্তু এরা কিন্তু তা নয়। এদের শরীরে একটা ভর আছে, যে কারণে ওরা কিন্তু সেই শেল্টারের আশপাশ দিয়ে যখন যাচ্ছে, দেয়ালে যখন ওদের গাটা লাগছে, একটা চ্রাত করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ, বা ওই অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বা ওই যে পড়ে আছে তার পাশ দিয়ে যখন যাচ্ছে, বেশ একটা কোন একটা বাক্সের মধ্যে ঢুকছে, হ্যাঁ, কার্ডবোর্ডের বাক্সের মধ্যে ঢুকলো, বেশ একটা আওয়াজ হচ্ছে, এই রকম কিন্তু হচ্ছে। এবং বেশি না, 10-12টা মতো ওই রয়েছে, আর মাঝে মধ্যে উলু 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 করে করে আওয়াজ আসছে। তো এবার এরা তো সাংঘাতিক ভয়ে এরা কাঁপছে, কারণ এরা তো ওই 25 ফুট 30 ফুট উঁচুতে বসে রয়েছে, আর তখনও সূর্যালোক পুরোপুরি মানে ধরিত্রীর বুকে আসেনি, পরিষ্কার কথা। এবারে ওই বসে থাকতে 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 এবার পালাবে, কোথা দিয়ে পালাবে? ওদের তো ওখান দিয়ে নেবেই, ওই রাস্তা দিয়েই পালাতে হবে। ওরা ওখানে চুপচাপ তো অপেক্ষা করে। কি ভাগ্য যে ওখান থেকে পড়ে যায়নি, আমার তো এটা ঘটনাটা শুনে তাই মনে হচ্ছে। এরপরে যখন ওই সূর্যালোক ওই পাহাড় থেকে যখন সমতলে এসে পড়ে, তখন ওদের চোখের সামনে কিন্তু ওই মানুষের মতো ওই অবয়বগুলো কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হওয়া শুরু হয়, এবং সেই উলু উলু ধ্বনিও কিন্তু বন্ধ হয়ে যায়। এবার ওদের কাজটা তো ওদের করতেই হবে না, প্রাইভেট ফার্ম, বুঝতেই পারছেন, প্রাইভেট সেক্টর, ওরা তো ওদের কাজটা কোনো রকমে করে নেয় এবং তারপরে তো নিচে নেমে আসে। এবারে ওরা প্রায় ঘন্টা 1.5 থেকে 2 কিন্তু ওই ওপরে ছিল, হ্যাঁ। ওই তারপরে তো আলো ফুটে গেছে ভালো মতো, 7টা 7:30 বাজে ওরা নেমে আসে এবং শেল্টারের মধ্যে ঢুকে দেখে যে ল্যাপটপে যে না সব অন টন আছে, সব কিছু ঠিকঠাক আছে। দেখে টেকে নিয়ে ততক্ষণে আবার ওরা লক্ষ্য করে যে গার্ড এসে গেছে। তা ওরা তো প্রশান্তদা বেশি কথা টথা বাড়ায়নি যে কি ব্যাপার, তুমি কাল থাকলে না কেন, হ্যান ত্যান একটু ধমক ধমক দেওয়াতে তখন বলছে যে ওই যে বললাম মার ভীষণ শরীর খারাপ, এই সেই, কাল সারা রাত ঘুমাতে পারিনি, হ্যান ত্যান অনেক কথা বলে। আর গার্ড কিন্তু ফোন নাম্বার দিয়ে গেছিল, তো ফোন নাম্বার দিলে কি হবে, এরা কিন্তু বলেছিল যে ফোন নাম্বার যে দিচ্ছ 5 কিলোমিটার দূরে টাওয়ার লাস্ট, হ্যাঁ, তো ফলে সিগন্যাল তো খুব উইক হবে। তো গার্ড বলেছিল যে ওই আপনারা শেল্টার থেকে বেরিয়ে গিয়ে করবেন, আমায় পেয়ে যাবেন। তো রাত্রিবেলা কি করবে, এরকম তো উলুধ্বনি চতুর্দিকে। তো যাই হোক, গার্ডকে কিছু আর বলে টলেনি, কথা বাড়ায়নি, বলেছে যে পরবর্তী সাইটে আমাদের তোমার বাইকে করেই ছেড়ে দাও। তো পরবর্তী সাইডে তো নিয়ে গিয়ে যখন ছেড়ে দেয়, মানে ওরা তো নিশ্চিন্ত হয় খুব, মানে হাঁপ ছেড়ে বাঁচে যাকে বলে, সেই রকম হয় আর কি। তো ওরকম যখন ঠিক আছে ওখানে বসে একটু রিল্যাক্স করছে, করে টোরে নিয়ে এবার 10টা 10:30টার মতো যেই বাজে, হঠাৎ করে ওখান থেকে লিঙ্ক আউট হয়ে যায়। ভাবুন, লিঙ্ক আউট হয়ে যায়। এবার এরা তো এবার চিন্তায় পড়ে যায় যে ওখানে তো আর একা যাওয়া যাবে না। অনেক সময় হয় কি যে পাখি টাখি বড়, মানে বড় জাতীয় যে পাখিগুলো, বাজ ফাজ চিল এই সমস্ত পাখিগুলো, ওর ওপর বসলে পর ওইগুলো অ্যান্টেনা ডিস্টার্ব করে দেয় বা ঘুরিয়ে দেয়, এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তো তো ওরা কি করে, তখন ওই প্রশান্তদা একটা মাথা থেকে বুদ্ধি বার করেন যে পুরুলিয়ায় যে সাইট অফিস আছে ওখানে উনি কিন্তু ফোন করেন এবং বলেন যে আমাদের মনে হচ্ছে যে ওই অ্যান্টেনা খুলে অন্য পোলে বসাতে হবে, তার জন্য আমাদের লেবার লাগবে, মানে ম্যান পাওয়ারটা চাইছিলেন। তো মানে মাইক্রোওয়েভ যে অ্যান্টেনা সেটাকে আর কি অন্য পোলে বসাতে হবে, এরকম বলে করে এবার যখন ওদের ওখান থেকে বলে ঠিক আছে আমরা লোক পাঠাচ্ছি, করে করে এই 12টা 12:30 মতো বেজে যায়। তো যখন লেবাররা আসে তাদেরকেও এনারা কিছু বলেন না যে এটা ভেঙে যাবে শুনলে। তো ওখানে যখন স্পটে এনারা গিয়ে পৌঁছান, তখন দেখেন যে মাইক্রোওয়েভ যে অ্যান্টেনাটা আছে, মনে হচ্ছে কেউ তার স্ক্রুটাকে ঢিলে করে দিয়ে ওপর থেকে ফেলে মানে চুরমার করে ভেঙে দিয়েছে, চুরমার করে। এরা কিন্তু সবটুকু কাজ ঠিকঠাক করে এসেছিল, কারণ ওই যে বললাম যে প্রাইভেট সেক্টর শত হলেও।
কিন্তু এই রকমভাবে ওই ওই ভারী অ্যান্টেনা ফেলে চুরমার করে, কারণ বুঝতেই পারছেন 25-30 মিটার ওপর থেকে যদি পড়ে তাহলে সেটা ভেঙে যাবেই। তো এরপরে হচ্ছে তখন এবার এইটা শোনার পর তো এরা তো আর কিছু করার নেই, ছবি টবি তুলে নিয়ে চলে আসে, কোম্পানিকে দেখায় যে আমরা গিয়েছিলাম, প্রথম যে গিয়েছিল তার সাক্ষী ওই গার্ড টার্ড সবই রয়েছে, আর দ্বিতীয়বারও যে গেল তার সাক্ষী এতজন লেবার রয়েছে, এই ফটো তুলে নিয়ে এসছে। নিয়ে আসার পর কিন্তু ওই এবার তো আর কিছু, আর ব্যাপারটা ওখানে স্থগিত হয়ে যায়, চাপা পড়ে যায়। এইবার এই সব ঘটনা শুনে তো প্রলয়ের প্যালপিটেশন শুরু হয়ে যায় যে এবার কি হবে, আমি ওখানে গিয়ে কি করব, এই সমস্ত। তখন প্রশান্ত দা আশ্বস্ত করেন যে না, ওই মানে ওখানকার যিনি আর কি বললাম ডেপুটি ম্যানেজার যিনি ছিলেন ওনারই, মানে প্রশান্ত দার সমবয়সী ছিলেন, বন্ধুর মতো ছিলেন। তো উনি বলেন যে আমি বুঝিয়ে বলে এসছি, তোকে যেতে হবে না, কালকে ওই প্রজেক্টটা আপাতত অ্যাবান্ডেন্ট থাকবে আর কি, বন্ধ থাকবে, এরকম উনি আর কি বলেন। তো তারপর এ আশ্বস্ত হয় আর কি প্রলয়। তা ও যেটা বলেছে যে আপনি খালি আমায় বলেছে যে দিদি আপনি ভাবুন ওই রাত্রিবেলা, হ্যাঁ, ওই ওই রকম একটা জায়গায়, শুধু প্রশান্তদার জায়গা, প্রশান্তদা বা ওই টেকনিশিয়ানের জায়গায় যদি নিজেকে বসিয়ে ভাবা যায়, তাহলে আর কিছু না হোক শিরদাঁড়া দিয়ে কিন্তু হিম শীতল একটা স্রোত বয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সত্যিই তাই, মানে ঘটনাটা শুনে এত আমার ভয় লাগছিল কি বলবো। আমার প্রলয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, ওর এত যে ও টার্মগুলো ইউজ করেছে সেগুলো তো আর আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার ক্ষুদ্র বুদ্ধিতে হতে পারে আমার এই টার্মগুলো বলার সময় অনেক ভুল থেকে গেছে, হ্যাঁ, তবুও আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন, যেটা প্রত্যেক দিন বলে থাকি। আর আপনাদের জীবনে ঘটা বা কারো মুখ থেকে শোনা যদি কোনো ঘটনা থাকে, যেভাবে আমার এই ভাইরা এগিয়ে এসে আমায় সাহায্য করছে, পারলে আপনারাও একটু হাত বাড়াবেন সাহায্যে। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে, যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার আপনাদের কাছে পৌঁছাতে অনেক অনেক সুবিধা হয়ে যাবে, বা আপনাদেরকেও আমি কাছে পাবো। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বেল আইকনের অলে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।